আগের ভিডিওতে আমরা দেখলাম যে একটা কোম্পানি অ্যাপারেল শপ আছে। সেই কোম্পানির প্রমোটার 100টা শেয়ার লিস্ট করলো স্টক এক্সচেঞ্জে, 1 টাকা করে ট্রেডিং হচ্ছিল। তাহলে 100 × 1, 100 হচ্ছে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার্স, ইস্যুড শেয়ার্স। 100 × 1, 100 টাকা হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানিটার। আমরা পরের ভিডিওতে দেখলাম যে মার্কেট ক্যাপ কিন্তু কোম্পানির নেটওয়ার্থ প্রকাশ করে না। কোম্পানির নেটওয়ার্থ প্রকাশ করে কোম্পানির ইকুইটি, কোম্পানির যা অ্যাসেট সেখান থেকে লায়াবিলিটি যদি বাদ দেওয়া হয়, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্থ অর ইকুইটি। অ্যাসেটের মধ্যে কোম্পানির অনেক কিছু হতে পারে, যেমন ক্যাশ, ব্যাংক রিজার্ভ থাকতে পারে কোম্পানির কাছে। এটা যেহেতু আমাদের একটা অ্যাপারেল শপের ফ্যাক্টরি থাকতে পারে। অ্যাপারেল শপের যে সব বিল্ডিং, ল্যান্ড, সেটা কোম্পানির হতে পারে ল্যান্ড, বিল্ডিং, ফ্যাক্টরি। অ্যাপারেল শপের জন্য যে আমাদের গোডাউনে মালের স্টক থাকে, কাপড়ের স্টক থাকে, সেই ইনভেন্টরিও কোম্পানির অ্যাসেটের মধ্যে পড়ে। রিসিভেবল, কোনো যদি কাস্টমারের কাছ থেকে কোম্পানি কিছু টাকা পায়, যাকে হয়তো কোনো কাপড় সাপ্লাই করেছে, কোনো শাড়ি বা অন্য কোনো কাপড় সাপ্লাই করেছে, অথচ সেই কাস্টমার এখনো পে করেনি, তাহলে কাস্টমারের কাছ থেকে যে অ্যামাউন্ট এখনো বাকি আছে, রিসিভেবল, সেটাও কোম্পানির অ্যাসেটের মধ্যে পড়ছে। লায়াবিলিটির মধ্যে আমরা কি কি দেখেছি? ব্যাংক লোন হতে পারে। ব্যাংক লোন ডেইলি কোম্পানি অপারেশনের জন্য অনেক সময় ব্যাংক লোন নেওয়া হয়। যেমন নতুন কাপড় তোলা হবে, নতুন মাল কেনা হবে, সেই সবের জন্য, বিজনেস বাড়ানোর জন্য। একটা শপ থাকলে সেই শপের এক্সপানশনের জন্য অনেক সময় ব্যাংক লোন নেওয়া হয়। হয়তো একটা শপ আছে, মালিক ভাবছে যে আরো 5টা শপ করা হবে, প্রমোটার ভাবছে আরো 5টা শপ করা হবে, সেই কারণে ব্যাংক লোন নেওয়া হতে পারে। ব্যাংক লোন লায়াবিলিটি, কারণ শোধ দিতে হবে। বন্ড হতে পারে। বন্ড, কোম্পানি অনেক সময় বন্ড ইস্যু করে ইন্ডিভিজুয়াল লোকের কাছ থেকে টাকা তোলার জন্য, তো সেই সব লোকদেরকে ইন্টারেস্ট সহকারে সেই টাকা ফেরত দেওয়া হয়। বন্ড, ডিবেঞ্চার সেম জিনিস। পেয়েবল, পেয়েবল কি হতে পারে? কোম্পানি হয়তো কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিছু কাপড় কিনেছে, সেই কাপড়ের ডেলিভারি কোম্পানি নিয়েছে, দোকানে নিয়ে নেওয়া হয়েছে, কিন্তু এখনো সেই ম্যানুফ্যাকচারকে পেমেন্ট করা হয়নি, অথচ করতে হবে। পেমেন্টটা ভবিষ্যতে কোম্পানিকে করতে হবে। লায়াবিলিটি, বেরোবে, টাকাটা বেরোবে, লায়াবিলিটি, পেয়েবল, লায়াবিলিটি। কোম্পানি অ্যাডভান্সও হতে পারে, কাস্টমার অ্যাডভান্স। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে কোনো কাস্টমার হয়তো কোনো 1000টা শাড়ির অর্ডার করেছে, অথচ কোম্পানি বললো যে আমাকে কিছু অ্যাডভান্স দিন, তো কাস্টমার সেই কারণে কিছু অ্যাডভান্স দিল কোম্পানিকে। কোম্পানি এখনো কাপড় ডেলিভারি করেনি, সুতরাং কোম্পানিকে কাপড় ডেলিভারি করতে হবে, এখনো পে করতে হবে, কোম্পানি থেকে বেরোবে, অথচ অ্যাডভান্স অলরেডি কোম্পানির কাছে আছে। সুতরাং এটা হবে, যে কাপড় ডেলিভারি করতে হবে সেইটা হচ্ছে কাস্টমার অ্যাডভান্স। কাস্টমারের কাছ থেকে যে কাপড় ডেলিভারি করতে হবে, তার দরুন যে টাকাটা এখনো কোম্পানি নিয়ে রেখেছে, সেটা হচ্ছে কাস্টমার অ্যাডভান্স। সেটা হচ্ছে লায়াবিলিটি, কারণ কোম্পানির সেটা নিজস্ব জিনিস নয়, কোম্পানিকে সেটা কাপড়ের মারফত কাস্টমারকে শোধ দিতে হবে। আরো কিছু লায়াবিলিটি হতে পারে, অনেক কিছু হতে পারে, যেমন কোম্পানি হয়তো তার যে কর্মচারী, এমপ্লয়ি, তাদের মাস মাইনেটা 2 মাস ডিলে করলো, তাদেরকে এখনো দিল না, আউটস্ট্যান্ডিং পেমেন্ট কিছু বাকি রাখলো, সেটাও লায়াবিলিটির মধ্যে পড়তে পারে। আউটস্ট্যান্ডিং পেমেন্ট সবই কোম্পানির লায়াবিলিটি বাড়াচ্ছে। তাহলে এই অ্যাসেট থেকে, কোম্পানির যে টোটাল অ্যাসেট, এই অ্যাসেটের মধ্যে কিন্তু এই লায়াবিলিটি ইনক্লুডেড। এই যে ক্যাশ, ল্যান্ড, ইনভেন্টরি, রিসিভেবল, এইগুলোর মধ্যে এই লায়াবিলিটি বাবদ কোম্পানির যে টোটাল অ্যামাউন্ট, সেটা কিন্তু এই অ্যাসেটের মধ্যেই সেটা ইনক্লুডেড। কোম্পানি যদি ল্যান্ড কিনে থাকে বা বিল্ডিং কিনে থাকে, সেই বাবদ হয়তো লোন নিয়েছে, সেই লোনটা এই বিল্ডিং, ল্যান্ডের মধ্যেই ইনক্লুডেড। কোম্পানি হয়তো কিছু পেয়েবল, মানে কিছু ম্যানুফ্যাকচারারকে পে করেনি, সেই পেয়েবল অ্যামাউন্টও এই হয়তো রিসিভেবল, এই ইনভেন্টারির মধ্যে হয়তো সেই অ্যামাউন্টটা এটার মধ্যে হয়তো ইনক্লুডেড। এইভাবে প্রত্যেকটা অ্যাসেটের মধ্যেই এই টোটাল লায়াবিলিটি ইনক্লুডেড। এই অ্যাসেট থেকে যদি আমি লায়াবিলিটি পোর্শন বাদ দিই, তাহলে আমার কোম্পানির নিজস্ব অ্যামাউন্ট, নিজস্ব ভ্যালু বেরোবে, নিজস্ব নেটওয়ার্থ বেরোবে।
অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু নেটওয়ার্থ, এটাই হচ্ছে কোম্পানির ইকুইটি। এইবার আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ইকুইটির সঙ্গে আমরা এই প্রাইসের রিলেশন দেখব। আমরা এই যে 1 টাকা পার শেয়ারে আমরা যে এই প্রাইসটা দেখতে পাচ্ছি, এই প্রাইসটা বাড়বে না কমবে, এটাই তো অ্যানালিসিস, এটাই তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস আমরা করব, নট ট্রেডিং। আমরা চার্ট দেখবো না, আমরা কোম্পানির ভেতরের অ্যানালিসিস করে আমরা বুঝবো যে এই 1 টাকা বেশি না কম। তো এই ইকুইটির সঙ্গে আমরা এই প্রাইসটাকে রিলেট করব। সেটার জন্যে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এটা তো কোম্পানির টোটাল নেটওয়ার্থ, আমরা ধরে নিলাম কোম্পানির কাছে টোটাল অ্যাসেট আছে 60 টাকা, মার্কেট ক্যাপ 100 টাকা, কোম্পানির কাছে এই ক্যাশ, ল্যান্ড, ইনভেন্টরি, রিসিভেবল সব মিলিয়ে 60 টাকার অ্যাসেট আছে। তার মধ্যে কোম্পানি 20 টাকার লোন নিয়েছে, 20 টাকার লোন আছে, মানে টোটাল লায়াবিলিটি 20 টাকা, সবকিছু মিলিয়ে লোন, পেয়েবল, কাস্টমার অ্যাডভান্স, আউটস্ট্যান্ডিং পেমেন্ট সবকিছু মিলিয়ে 20 টাকার লোন। তাহলে এই 60 মাইনাস 20, অ্যাসেট মাইনাস লায়াবিলিটি ইকুয়াল টু এই 40 টাকা হচ্ছে কোম্পানির ইকুইটি। এই কোম্পানির হচ্ছে ইকুইটি, নেটওয়ার্থ কোম্পানির এই 40 টাকা হচ্ছে কোম্পানির নেটওয়ার্থ অর ইকুইটি। এখন আমরা আমরা তো আর গোটা কোম্পানি কিনছি না, আমরা ইন্ডিভিজুয়াল শেয়ার কিনছি। তো ইন্ডিভিজুয়াল শেয়ার প্রাইসের এগেনস্টে আমাদেরকে বিচার করতে হবে। আমাদের টোটাল নাম্বার অফ শেয়ার আউটস্ট্যান্ডিং কতটা? 100। এই টোটাল নাম্বার অফ শেয়ার দিয়ে যদি এই কোম্পানির টোটাল ইকুইটিকে আমরা ভাগ করে দিই, তাহলে কি হবে? আমরা কোম্পানিকে ভেঙেছি 100টা শেয়ারে, সেরকম আমরা কোম্পানির ইকুইটি অর্থাৎ নেটওয়ার্থকেও আমরা 100টা ভাগে ভাগ করতে হবে। 100 ভাগে ভাগ করে যেটা আমরা পাবো $40 or 0.4 রুপিস, এইটা হবে ইকুইটি ডিভাইডেড বাই নাম্বার অফ শেয়ারস। এইটাকে বলি বুক ভ্যালু, এইটাই হচ্ছে শেয়ারের বুক ভ্যালু। ইন্ডিভিজুয়াল স্টকের বুক ভ্যালু এখানে হচ্ছে 0.4 আমরা পেলাম। টোটাল ইকুইটি অর্থাৎ 40 টাকা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ারস 40/100 ইকুয়াল টু 40 পয়সা or 0.4 রুপিস। ইকুইটি বা নাম্বার অফ শেয়ারস ইকুয়াল টু বুক ভ্যালু অফ শেয়ার। এইটা আমরা কিন্তু আমরা দেখি, আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে কোম্পানির বুক ভ্যালু দেখি। শুধু বুক ভ্যালু কোনো কাজের নয়, আমরা সেই কারণে প্রাইসকে বুক ভ্যালু দিয়ে ভাগ করি, তবেই আমরা প্রাইসের সঙ্গে কত রিলেশন সেটা আমরা জানতে পারি। এবার যদি ইন্ডিভিজুয়াল শেয়ারের বুক ভ্যালু হচ্ছে 0.4, আমরা যদি প্রাইসকে যদি বুক ভ্যালু দিয়ে ভাগ করি, তাহলে এইটা আসবে 2.5। এইটা হচ্ছে আমার প্রাইস টু বুক ভ্যালু। এইটা একটা ইম্পর্টেন্ট প্যারামিটার যেটা আমরা কোম্পানির যে কোনো অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা করে থাকি। প্রাইস টু বুক, 1 টাকা হচ্ছে ইন্ডিভিজুয়াল শেয়ার প্রাইস ডিভাইডেড বাই আমরা শেয়ারের বুক ভ্যালু ভাগ করলাম প্রাইস টু বুক, প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু ইকুয়াল টু 2.5। এই প্যারামিটার আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে ইউজ করে থাকি। প্রাইস ডিভাইডেড বাই বুক ভ্যালু। তাহলে এখানে কোম্পানির প্রাইস টু বুক বেরোলো 2.5। যেহেতু কোম্পানির প্রাইস ভ্যারি করে, এই 1 টাকা আমি যে বারবার 1 টাকা বলছি, আমি ধরে নিচ্ছি যে এটা ফিক্সড, কিন্তু কখনোই ফিক্সড না। সারা দিনের মধ্যে এটা সব সময় চেঞ্জ হচ্ছে, কখনো বাড়ছে কমছে, 0.9 হচ্ছে, কখনো 0.95 হচ্ছে, 1.1 হচ্ছে, 1.2 হচ্ছে। যারা ট্রেডিং করে তারা ভালো নিশ্চয়ই জানে, চার্ট অনুযায়ী এটা চেঞ্জ হতে থাকছে।
সেই রকম এই প্রাইস টু বুক ভ্যালুও চেঞ্জ হয়। এই প্রাইসের জন্যই এই বুক ভ্যালু চেঞ্জ হতে থাকছে। প্রাইস টু বুক ভ্যালুও কন্টিনিউয়াস সারা দিনে চেঞ্জ হতে থাকে প্রাইসের সঙ্গে 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 সঙ্গে। আমরা লাভ করব যদি প্রাইস টু বুক একদম নিচে থাকে, তাহলে তার মানে প্রাইস কম, সেম বুক ভ্যালুর জন্য প্রাইস কম। আমরা যদি সেই রকম জায়গায় শেয়ারটাকে কিনতে পারি তাহলে আমরা অবশ্যই লাভ করব। কিন্তু প্রাইস টু বুক is not the only parameters that we should look when we buy a share. প্রাইস টু বুক একটা প্যারামিটার। প্রাইস টু বুক থেকে আমরা হয়তো প্রাইসের ভেরিয়েশনটা জানতে পারি, এই মুহূর্তে প্রাইস কিরকম চলছে সেটা জানতে পারি, কোম্পানির বুক ভ্যালু কতটা সেটা জানতে পারি, কোম্পানি কতটা স্ট্রং সেটা জানতে পারি। কিন্তু প্রাইস টু বুকের সঙ্গে সঙ্গে আরো অনেক প্যারামিটার আছে যেটা আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ক্ষেত্রে দেখতে হবে। আমরা যেহেতু বেসিক জিনিসটা বুঝছি, প্রাইস টু বুক একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এই প্রাইস টু বুক আশা করছি এটা আমি ভালোভাবে এক্সপ্লেন করতে পেরেছি। পরের প্যারামিটার আমরা জানবো নেক্সট ভিডিওতে।